ভালোবাসা ছাড়া কি কেউ বাঁচে না? আমি তো বেঁচে আছি। শ্বাস নিচ্ছি, অথচ মনে হচ্ছে সেই শ্বাসটাই বেশ ভারী। বেরিয়েও আসতে চাইছে না, আবার আটকানো অসম্ভব। হৃৎপিণ্ড চলছে, রক্ত চলাচল করছে, অথচ আমার বুকে অসহ্য ব্যথা। মনে হচ্ছে ঘাড় কপালে যেন সব ছিঁড়ে যাচ্ছে। সব দেখছি, সব শুনছি, তবুও সব ঝাপসা লাগছে। কেমন ভাষা ভাষা হয়ে আসছে সব। ভালোবাসাহীন বেঁচে থাকাটা তো এমনই হয়। হ্যাঁ, এমনই হয়। টেস্ট রিপোর্ট হাতে নিয়ে বসে আছে তুর্য। তার জীবনের গতিপথ হুট করেই পাল্টে গেল যেন। কপাল শক্ত করে চেপে ধরে রেখেছে সে। উপমা তরুণার হাত ধরে দাঁড়িয়ে আছে। তুর্য উঠে তরুণার সামনে হাঁটু গেড়ে বসল। তার চোখে অশ্রু ভিড় করেছে। তরুণা ভাবুক কণ্ঠে বলল। কাঁদছো কেন আঙ্কেল? তুর্য তরুণার দু হাত নিজের হাতে আবদ্ধ করে তাতে চুমু খেয়ে বলল। আই এম সরি মা, আমি তোমাকে এত বছর নিজের কাছে থেকেও দূরে রেখেছি। আমি তোমার অস্তিত্বকে সন্দেহ করেছি। সরি মা, আমি তোমার বাবা। তরুণা উপমার দিকে তাকালো। উপমার চোখে জল। তরুণা হাত ঝাঁকিয়ে মাকে জিজ্ঞেস করল। মা, উনি কি আমার বাবা? উপমা হ্যাঁ সূচক মাথা নাড়াল। তরুণা এবার তুর্যের দিকে তাকালো। তরুণা হাত এগিয়ে তুর্যের গাল ছুঁয়ে বলল। মা বলেছে আমার বাবা স্টার। তুমি কি সেই স্টার? তুর্য তরুণাকে জড়িয়ে ধরে বলল। তোমার বাবা তো স্টার, রক স্টার। তুর্যের হঠাৎ মনে পড়ে গেল উপমা কনসার্টে তার মেয়ের জন্য এসেছিল। নিজের প্রতি রাগ জন্মেছে তুর্যের মনে। ফুপিয়ে কাঁদতে লাগলো সে। বিড়বিড় করে বলল। আমি অনেক খারাপ বাবা। আই এম সরি মাই গার্ল, আমি তোমাকে খুঁজে নেইনি। আই এম সরি। আরাফ তুর্যের কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিতে লাগলো। তুর্য চোখ মুছে উঠে দাঁড়ালো। ইভানকে ইশারায় বলল তরুণাকে নিয়ে যেতে। ইভান তরুণাকে নিয়ে অন্যদিকে চলে গেল। তরুণা চলে যেতেই আরাফ তুর্যের কাঁধে হাত রেখে বলল। এটা সহজ ব্যাপার না তুর্য, তুই নিজেকে শক্ত কর। আন্টি আঙ্কেলকে কিভাবে ম্যানেজ করবি? তুই উপমাকে বিয়ে করেছিস, সেটা তো আজই আমরা জানলাম। 2 গ্রামের রেশারেশিটা আরও বাড়িয়ে দিবি তুই, তখন লাঠি নিয়ে নামবে সবাই। উপমা ক্ষীণ কণ্ঠে বলল। না, আমার জন্য তুর্যকে কখনো ঝামেলার মুখোমুখি হতে হবে না। তুর্য ভ্রু কুঁচকে উপমার দিকে তাকালো। এরপর তেড়ে গেল উপমার দিকে। তার বাহু চেপে ধরে বলল। আমার বাচ্চা পেটে নিয়ে নোংরামি করার সাহস পেলে কিভাবে তুই? উপমা মাথা নিচু করে বলল। আপনার মেয়ের ওপর কোনো নোংরা স্পর্শ লাগেনি, আমি কসম করে বলছি। তুর্য ছেড়ে দিল উপমাকে। উপমা হতাশ কণ্ঠে বলল। যা হয়েছিল আমি কনসেপ্ট করার অনেক আগে হয়েছিল। আরাব ভ্রু কুঁচকে উপমার দিকে তাকালো। তাহমিদ ইমনও দাঁড়িয়ে আছে পাশে। ইমন জিজ্ঞেস করল। তোমাদের মধ্যে কি হয়েছে? তুর্য শক্ত কণ্ঠে বলল। কিছু হয়নি। তাহলে এসবের মানে কি তুর্য? এটা আমার একান্ত পার্সোনাল ম্যাটার। আমি তোদের কাউকে এসে বলতে চাই না। এমনকি আমি নিজে সেই মুহূর্তটা ভুলে থাকতে চাই। সাল 2014, যেই বছর আহনাফ অরুণিকার বিয়ে হয়েছিল। 9 বছর আগের কথা। অরুণিকার সাথে খুব ভাব জমেছিল তুর্যের। সে প্রায়ই অরুণিকাকে নিয়ে দিঘির পাড়ে চলে যেত উপমাকে দেখার জন্য। শ্যামকন্যাকে তখন থেকে ভীষণ ভালোবাসত সে। উপমাও মনে মনে তুর্যকে পছন্দ করত। বয়সে তাদের 1 বছরের ব্যবধান। উপমার 17 আর তুর্যের 18। বয়স সন্ধিকালের দুজনেরই প্রথম প্রেম। আহনাফ ভেবেছিল তুর্য অরুণিকাকে পছন্দ করে, নয়তো কি তার ছোট্ট প্রেয়সীকে নিয়ে যখন তখন দিঘির পাড়ে যাওয়ার বাহানা খুঁজত। তাই সেই বছর শীতে স্ক্রুপের প্যাচ লাগিয়ে সে বিয়ে করে ফেলে অরুণিকাকে। আর সেটা খানিকটা বন্ধু মহলেও নাড়া দিয়েছিল। ও তাই পরের বছর 2015 সালে ভালোবাসার কথা সরাসরি জানিয়ে দেয় উপমাকে। আর সেই বছরই রানীগ্রামের এক হুজুরের কাছে দুজন সাক্ষী নিয়ে হাজির হয়। সাক্ষী দুজন সেই হুজুরেরই শিক্ষার্থী ছিল। তুর্য ঠিক কী কারণে বিয়েটা করেছে তা সে নিজেও জানে না। দুজনই ফ্যান্টাসিতে ছিল সেই সময়। তবে উপমার ব্যাপারে যথেষ্ট নিশ্চিন্ত ছিল তুর্য। সে বাবা মাকে রাজি করিয়ে তার শ্যামকন্যাকে বাড়ি তুলবে, সেই সিদ্ধান্তে অটল।
বিয়ের 2 বছর বেশ ভালোই কেটেছিল। দুজনের ঘনিষ্ঠতা আড়ালে থাকলেও ভালোবাসা সবারই চোখে পড়ত। এসব মাতবরদের চোখে পড়তেই গ্রামে আবার এক দ্বন্দ্ব হবে, এটা নিয়ে নিশ্চিন্ত হলো 2 গ্রাম। তবে এবার তো এটা মারাত্মক দ্বন্দ্ব। শিক্ষিত পরিবার এবং নামকরা ব্যবসায়ী হায়াত শেখের একমাত্র পুত্রের সাথে নাকি গ্রামের প্রান্তিক চাষা করিম মিয়ার কন্যার প্রেম। এ তো কুরুক্ষেত্র কাণ্ড ঘটার অশনি সংকেত। তবে তাসলিমা খান ইনিয়ে বিনিয়ে ছেলেকে বুঝিয়ে দিলেন ওই গ্রামে যাতে আসা যাওয়া না হয়। ওদিকে তাহমিদ ওই গ্রামের জমিদারের নাতনি, শতাব্দীর প্রেমে প্রায়ই মত্ত ছিল সেই সময়। এদিকে রাজা গ্রামের স্থানীয়রা চৌধুরী সাহেবকে সতর্ক করে দেয়, যদি গ্রামের শিক্ষিত পরিবারের কেউ সেই রানী গ্রামের মেয়ে বিয়ে করে আনে, নাক ডুবে যাবে তাদের। তাহমিদ তার মনের কথা শতাব্দীকে জানানোর সাহসটাও আর পেল না। ভাবল চাকরি নিয়ে তবে প্রস্তাব পাঠাবে, কিন্তু 2 গ্রামের আদায় কাজকলায় সম্পর্ক তুর্য উপমার কারণে আরও আড়াআড়ি হয়ে ওঠে। সাল 2016। তুর্য তার প্রথম গান লিখল তার শ্যামকন্যার জন্য। উপমার জন্মদিনে তা গেয়ে শোনাবে, তাই গিটার নিয়ে অসময়ে হাজির হলো উপমার বাড়ি। ভেতর থেকে দরজা আটকানো, মাটির ঘর, দরজাগুলো বেশ দুর্বল। তুর্য দরজা হালকা ফাঁক করতেই যা দেখল তাতেই পুরো মাথা ফাঁকা হয়ে গেল তার। এক মধ্যবয়স্ক পুরুষ তার শ্যামকন্যাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তুর্য প্রথম দেখায় বিশ্বাস করতে পারেনি। কিভাবে সম্ভব এটা? শ্যামকন্যা ভীষণ ভালোবাসে তাকে, তাই আবার ফিরে তাকালো। যেই নারীর শরীরে একমাত্র তার অধিকার ছিল, সেই নারী কিভাবে অন্য পুরুষের স্পর্শে চুপচাপ দাঁড়িয়ে আছে। কোনো প্রতিবাদ নেই, কোনো বিরক্তি নেই তার চোখে মুখে। ভাবলেশীন চাহনিতেই তাকিয়ে আছে সেই মানুষটির দিকে। তুর্য পিছিয়ে গেল, কিছু দূর গিয়ে থেমে গেল। বিশ্বাস হচ্ছে না তার, মিনমিনিয়ে বলল, উপমা আমাকে ঠকাবে না, হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। তুর্য আবার ফিরে গেল। উপমাকে জিজ্ঞেস করবে সে। মাঝেই উপমার চাচির মুখোমুখি হলো সে। তিনি তুর্যকে দেখে ভ্রু কুঁচকে বললেন, উপমা আছে? কে সে? তুর্যের চোখ ভিজে উঠল। সে শার্টের হাতায় চোখ মুছে ফিরে এলো বাড়ি। দিঘিপাড়ে ভাসিয়ে দিল শ্যামকন্যার জন্য লেখা প্রথম গান। তুর্যের সামনে ডুবে গেল সেই কাগজ ও তার গান। বেশ কয়েক রাত ঘুমোতে পারেনি সে। একটা লোক উপমার শরীরে হাত দিচ্ছে, কিন্তু একটুও প্রতিবাদ করল না সেই মেয়ে। এরপর তুর্য অনেকদিন দেখা করল না উপমার সাথে। এবার উপমা খবর পাঠালো তুর্যের কাছে। তুর্যকে সন্তান আগমনের খবর দিল। তুর্য অস্বীকার করল তাদের সম্পর্ক। উপমা বেশ কান্নাকাটি করল, পায়েও ধরল। সবটাই অরুণিকার সামনেই ঘটেছিল, কিন্তু তুর্য সেই সম্পর্কে পা মারিয়ে চলে এলো। এর বেশ কিছুদিন পর রানীগ্রামে জানাজানি হয়ে গেল উপমার সন্তান সম্ভবা হওয়ার কথা। উপমার চাচি রাজা গ্রামের উপর অভিযোগ দিলেন। তুর্যের পক্ষে দাঁড়িয়ে গেল তার পুরো গ্রাম। তুর্য অস্বীকার করল সব। সে উপমার মুখের উপর বলল, চাষার মেয়ের এত স্পর্ধা, যার হাত ছুঁতে আমার ঘেন্না পায়, সে আমাকে বলছে আমি নাকি তার সন্তানের বাবা, তাকে বিয়ে করবো আমি? হাউ ফানি! উপমা শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল সেদিন তুর্যের দিকে। আর আজ এত বছর পর আবার সেই শূন্যতা উপমার চোখে স্পষ্ট। তুর্য বলল, আমি ট্রেনার সব দায়িত্ব নেব। আমি হয়তো ওকে দেখতে আসবো, কিন্তু পরিস্থিতি এমন, আমি এই মুহূর্তে ওকে আমার সাথে নিয়ে যেতে পারছি না। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, ওকে আমি তোমার সাথেই রাখবো না। আমি আমার মেয়েকে নিয়ে আসবো, ট্রেনা আমার সাথে থাকবে, আর এরপর আমি অফিসে এলে তোমাকে মুক্তি দেব। উপমা ক্ষীণ হেসে বলল, আপনি যা চান তাই হবে, আমার কোনো আপত্তি নেই। উপমার এমন শক্ত কথায় তুর্য মনে মনে আবার ভেঙে গেল। কোনো অপরাধবোধ নেই এই মেয়ের চোখে, অথচ এই শ্যামকন্যা তাকে বছর ধরে তিলে তিলে মারছে। তুর্য চলে যেতেই উপমা ফুপিয়ে উঠল। দেয়ালে হেলান দিয়ে তুর্যের যাওয়ার পথের দিকে তাকিয়ে বলল, আমি কিভাবে বলি আমি আপনাকে ঠকাতে চাইনি? আপনার শ্যামকন্যা এখনও আপনাকে ভালোবাসে, এমনকি কখনো ভালোবাসা ছাড়েনি। কিন্তু ভাগ্যটাই এমন ছিল, আমি আপনার একার হয়ে থাকতে পারিনি। আমি নিজেকে আপনার জন্য আগলে রাখতে পারিনি, আমি নিজেকে রক্ষা করতে পারিনি। লোভ, হিংসা, প্রভাব আমার ভালোবাসাকে হারিয়ে দিয়েছে। কিন্তু আমি আপনাকে হারতে দেব না। আপনি অনেক দূর যাবেন,
আপনার অনেক উন্নতি হবে। আমার দোয়া কবুল হবে কিনা জানি না, কিন্তু আমি সবসময় আপনার ভালো চাই। লাল জর্জের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে জয়িতা। ঠোঁটে গাঢ় লাল ওষ্ঠরঞ্জন মাখছে সে। এরপর ঠোঁট দুটি হালকা ঘষে খানিকটা উঁচু করে আয়নার প্রতিবিম্বটির দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিল। আয়নার প্রতিবিম্বটি হালকা হাসল। জয়িতা পেছন ফিরে মানুষটির সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি জানতাম তুমি আমার কাছে নত স্বীকার করবেই। আফটার অল আমার কাছে আসল অস্ত্র। আহনাফ শব্দ করে হাসল, হাতে জ্বলন্ত সিগারেট ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমি ওরুকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি। তুমি আমাকে বাধ্য না করলেও ওর সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব ছিল না। জয়িতা আহনাফের বসা চেয়ারটির দু হাতলে হাত রেখে তার দিকে ঝুঁকে বলল, আচ্ছা, অরুণিকা চৌধুরী আমার মন ভেঙে দিয়েছে। তবে তুমি রুদবাকে দিয়ে কি কি করিয়েছো ও তুর্যকে সব জানিয়ে দিয়েছে। আমাদের পার্সোনাল ভিডিও করে তুমি সাংঘাতিক অন্যায় করেছো। আমি কিন্তু সব দেখেছি। তুমি এতটা চমৎকার। আহনাফ জয়িতার চুল ধরে তাকে নিজের কাছে টেনে এনে বলল, আমাকে ভিডিওগুলো পাঠাও, নয়তো। নয়তো কি? আহনাফ জয়িতার কোমর ধরে তাকে নিজের কাছে টেনে এনে বলল, এমন কিছু হবে যার জন্য আফসোস করেও লাভ হবে না। তুমি আমার সাথে যাই করো, আমার আফসোস হবে না। আহনাফ জয়িতাকে ছেড়ে উঠে দাঁড়ালো। বাঁকা হেসে বলল, সিরিয়াসলি? পরে কিন্তু বলতে পারবে না আমি বেশ দুষ্টু। জয়িতা মৃদু হেসে বলল, মোটেও না। আহনাফ জয়িতার বাহু ধরে তাকে নিজের কাছে টেনে আনলো। এরপর তার কোমরে হাত রাখলো। জয়িতা চোখ বুজে আহনাফের স্পর্শ অনুভব করতে লাগলো। আহনাফ এবার তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। জয়িতা কামুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আহনাফ তার শার্টের বোতাম খুলতে লাগলো। হঠাৎ থেমে গেল সে। জয়িতা ভ্রু কুঁচকে বলল, থামলে কেন? আহনাফ নিঃশব্দে হাসলো। জয়িতা বলল, হাসছো কেন? ডিয়ার জয়িতা, ফিল্ডে নামার আগে প্রতিদ্বন্দ্বী সম্পর্কে একটু কি জেনে আসা উচিত ছিল না? মানে? মানে টানে এত কিছু জিজ্ঞেস করে আর লাভ নেই। শিকার নিজেই ফাঁদে ধরা পড়েছে, এখন বাঁচার উপায় নেই। আহনাফ তড়ি বাজাতেই বাইরে থেকে এক মধ্যবয়স্ক লোক ভেতরে ঢুকলো। জয়িতা লোকটাকে দেখেই তাড়াতাড়ি উঠিয়ে নিজের শাড়ির আঁচল ঠিক করে ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা কেমন অভদ্রতা? নক করে আসা উচিত না? আহনাফ ভ্রু কুঁচকে বলল, নক? কি যে বলছো ডিয়ার জয়ী? হবু স্ত্রীর সামনে কিসের ইতস্তত বোধ? জয়িতা ভ্রু কুঁচকে বলল, কি যা তা বলছো? আহনাফ দু হাতে শব্দ করতেই রুমের ভেতর আরো ৮ জন ছেলে প্রবেশ করলো। জয়িতা ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। আহনাফ বাঁকা হেসে বলল, এই মাঠ আমার, এখানে শুধু আহনাফ চৌধুরীর খেলা জমে। আমি আমার প্রতিদ্বন্দ্বী, খেলায় হারবো আমি, একই সাথে জয়ও আমার হবে। কিভাবে? ওয়েট, একটা ডেমো দেখাই। এই বলে পেছনে টিভি স্ক্রিনে একটা ভিডিও চালু করলো আহনাফ। জয়িতা টিভির স্ক্রিনে তাকিয়ে অবাক হয়ে বলল, এটা কি? এটা শুটিং, আমার সিনেমার শুটিং। যেই সিনেমার প্রডিউসার, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার আহনাফ চৌধুরী, আর নায়িকা জয়িতা। কি বলছো আহনাফ? আহনাফ চেয়ারে আয়েশ করে বসে বলল, আচ্ছা, ক্লিয়ার করছি। টিভি স্ক্রিনে যা দেখছো সব শুটিং ছিল। তোমাকে অ্যাক্টিং স্কিল শেখাচ্ছি, কারণ একটু পর যা যা হয়েছে তা বাস্তবে হবে। মানে? আবার মানে? আজ কোনো প্রশ্ন না, আজ প্রশ্ন আমি করব, আর প্রশ্নের উত্তরও আমি দেব। এখন বলো, টিভি স্ক্রিনে কি দেখছো? জয়িতা চুপ করে রইল। আহনাফ বলল, একটি মেয়েকে ৮ জন ছেলে ঘিরে ধরেছে। এখনই তার রেপ হবে। ৮ জনের সাথে পেরে উঠছে না সেই মেয়ে। এখন মেয়েটা কি করবে? জয়িতা ভীত কণ্ঠে বলল, তুমি আমার সাথে কি করতে চাইছো আহনাফ? সিম্পল। তুমি তোমার তৈরি স্ক্রিপ্টে আমার আর আমার ওয়াইফের প্রাইভেট ভিডিও রেকর্ড করেছো, কিন্তু মুভিটা ব্লকবাস্টার হয়নি। এখন আমি আমার স্ক্রিপ্টের জন্য ৮ জন সুদর্শন যুবক খুঁজে এনেছি, যারা তোমার স্পর্শ পাওয়ার অপেক্ষায় বসে আছে। আহনাফ ছেলেগুলোকে জিজ্ঞেস করল। রেডি তো? ছেলেগুলো একসাথে বলে উঠল, ইয়েস। জয়িতা ছেলেগুলোর আগ্রহ দেখে ভয় পেয়ে গেল। আহনাফ বাঁকা চোখে তাকালো জয়িতার দিকে। জয়িতা ভীত কণ্ঠে বলল, আহনাফ, প্লিজ এমন করো না। আমার এত বড় ক্ষতি করো না।
আমার কত বড় ক্ষতি করেছো তুমি, আমাকে এই ক্ষতিপূরণ কিভাবে দেবে? আমি তোমাকে ভিডিওগুলো সেন্ড করে দিচ্ছি। নো নো নো, আমাকে পাঠাতে হবে না। তুমি তোমার ফোনটা দাও, আমি সব ডিলিট করে দেই। জয়িতা তার ফোন এগিয়ে দিতেই আহনাফ তার ফোনটা রিসেট করে দিল। আর মুহূর্তেই ফোনের যাবতীয় ফাইল ছবি সব ডিলিট হয়ে গেল। ড্রাইভের যত ফাইল আছে সব ডিলিট করে দিল আহনাফ। জয়িতা এবার ফোন হাতে নিয়ে যখন দেখলো ফোনে কিছু নেই, সে চেঁচিয়ে বলল, তুমি আমার প্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিয়েছো? আহনাফ ভাবলেশীন স্বরে বলল, আমার ক্ষতিপূরণে এটা সামান্য মাত্র। আমি তো আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলেছি। আমি তোমার সামান্য ফাইলও ডিলিট করতে পারবো না। জয়িতা হতাশ দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে রইল। আহনাফ মধ্যবয়স্ক লোকটিকে জিজ্ঞেস করল, কি নাম? দিদার। জয়িতার দিকে ইশারা করে বলল। মেয়ে পছন্দ হয়েছে? দিদার হেসে মাথা নাড়ালো। আহনাফ বাইরে থেকে একজন হুজুর ডেকে আনলো। জয়িতা ভ্রুকুচকে বলল, কি করছো এটা? আমাকে যেতে দাও এখন। আহনাফ জিভ কেটে বলল, বিয়ে না দিয়ে তোমাকে ছাড়তে পারছি না। আমার দায়িত্ব তোমার শরীরের গরম কমানো। এভাবে সিঙ্গেল ছাড়া যাবে না তোমাকে। জানি না আবার কার বরের ওপর জাদুবিদ্যা প্রয়োগ করে বসো। জয়িতা ভ্রুকুচকে বলল। তুমি আমাকে বিয়ে করবে? আহনাফ তার ছেলে সুরে হাসলো, বলল, আমার রুচি এতটাও খারাপ না। হুজুরকে বসিয়ে আহনাফ বলল, বসুন কাজী সাহেব। কনের নাম জয়িতা আর বরের নাম দিদার। তাড়াতাড়ি এদের বিয়ের ব্যবস্থা করুন, নয়তো সমাজে পাপাচার বেড়ে যাবে। এদের পক্ষে 1 মিনিটও ঠান্ডা থাকা সম্ভব না। জয়িতা আহনাফের দিকে তেড়ে এসে বলল, তুমি আমার সাথে এমন করতে পারবে না। তোমাকে পুলিশে দেব আমি। প্রমাণ কি? তোমার কাছে কোনো প্রমাণ নেই। কল রেকর্ড, ফোনের মেসেজ সব দেখলে পুলিশ উল্টো তোমাকে ধরবে। তুমি আমাকে মেসেজ করেছো, স্পষ্ট প্রমাণ আছে। আমাকে ব্ল্যাকমেইল করেছিলে তুমি। ভিডিও ডিলিট করে দিয়েছি আমি। আমার কাছে মেসেজ তো আছে। অনুরোধ করে ডিলিট করিয়েছো বললে না হয়। আরে একটু তো শক্তভক্ত একটা গেম প্ল্যান করতে পারতে। এসব কি বাচ্চাদের আইডিয়া, মজা পেলাম না। খেলা তো জমেই নি, খেলা তো এবার জমবে। তোমার আর দিদার সাহেবের বিয়ে হলেই খেলা জমবে। জয়িতা অনুরোধের সুরে বলল, প্লিজ আমাকে যেতে দাও। তুমি আমাকে বসিয়ে রাখলেও আমি বিয়ের জন্য রাজি হব না। সমস্যা নেই, তোমার হাতে 2টা অপশন। 1, সম্মানের সাথে দিদার সাহেবকে বিয়ে করে দাও। 2, 8 জনকে আহ্বান করো। আমি অ্যাকশন বলবো। জয়িতা অনেক অনুনয় বিনয় করে আহনাফের মন গলাতে পারল না। এই মুহূর্তে পালানোরও কোনো পথ নেই। আহনাফ যে এমন কিছু করবে তা মাথায় আসেনি। জয়িতা বিয়ের আগ মুহূর্তে বলল, বিয়েটা হবে না, জোর করে বিয়ে হয় না। আহনাফ বলল, বিয়ে হওয়া না হওয়া আমার কাছে জরুরি না। তোমার বিয়ের সার্টিফিকেট বের হওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ। তোমার মতো মেয়েদের বিয়েও লাগে না, যা ইচ্ছে হয়। বিয়ের আগে পরে সব সময় পসিবল। সো প্যারা নেই বেব। জয়িতা এক প্রকার বাধ্য হয়ে দিদারকে বিয়ে করলো। কাজী সাহেব চলে যেতেই আহনাফ তার ফোনে দিদার আর জয়িতার বিয়ের মুহূর্ত ধারণ করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল। মুহূর্তেই বাকি 5 জন তাদের পরিচিত প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা ছেড়ে জয়িতাকে ভাইরাল করে দিল। জয়িতা স্তব্ধ হয়ে বসে আছে, তার ফোনেও একই দৃশ্য দেখছে সে। আহনাফ জয়িতার সামনে এসে বলল, খেলায় কিন্তু আমি জিতেছি। বলেছি না আমার মাঠে অন্য প্রতিদ্বন্দ্বীরা দাঁড়াতে পারে না। স্ক্রিপ্ট কেমন ছিল? আমার ডিরেকশনও বেস্ট ছিল, তাই না? কিন্তু তোমার অ্যাক্টিং আমার পছন্দ হয়নি। আর একটু কাকুতি মিনতি করা যেত। আর যাই হোক, তবুও আমার ক্ষতিপূরণ এখনো হয়নি। তুমি ডায়মন্ড চুরি করে আমাকে গোল্ড ফিরিয়ে দিতে পারবে না। লিসেন, দিদারের সাথে যোগাযোগ থাকবে আমার। ওর সাথে মনোযোগ দিয়ে সংসার করো। ওর সাথে ঝামেলা করলে তোমাকে আমি এমনভাবে ফাঁসাবো, তখন কোনো ঘাটেই তরি ঠেকাতে পারবে না। রুমের একপাশে ঝুলন্ত কঙ্কালের সামনে দাঁড়িয়ে আছে রুহানি। আঙুলের হাড়টি হালকা স্পর্শ করতে নিজে নিজে কেঁপে উঠল সে। বুকে 2বার ফু দিয়ে কঙ্কালের গালের হাড়ে 2 হাত রাখল। স্ট্যান্ডটি রুহানির শরীরের ভারে পিছিয়ে পড়তেই সে ভয় পেয়ে গেল। কয়েক পা পিছিয়ে কঙ্কালটির দিকে তাকিয়ে বলল, সরি মামা, আমি তো একটু আদর করছিলাম আপনাকে। থাক, আপনি ঘুমান, বিরক্ত করব না আর। এই বলে স্ট্যান্ডের ওপর পর্দা উঠিয়ে দিল সে।
কঙ্কালটির উপরের অংশ পর্দার আড়াল হতেই হাফ ছেড়ে বাঁচল রুহানি। এবার সে টেবিলের সামনে এসে দাঁড়ালো। রুহানি ও আরাফের বিয়ের 2 মাস পূর্ণ হলো, অথচ আজই প্রথম আরাফের পড়ার ঘরে ঢুকলো সে। আরাফ প্রায়ই এই রুমে সময় কাটায়, শুধু রাতেই বেডরুমে আসে। তাই রুহানি বেশ কৌতূহল নিয়ে এ ঘরে এসেছে আজ। এতদিন কাজের লোক ঘরে ছিল, তবে আজ সে ছুটিতে আছে, বাসায়ও কেউ নেই। সেই সুযোগে আরাফের ঘরে কি আছে তা দেখার জন্য এলো সে। টেবিলে মোটা মোটা বই দেখে রুহানি বিড়বিড় করে বলল, পড়তে পড়তে রোমান্টিকতা ছুটে গেছে আমার বরের। কবে যে এই পড়াশোনা শেষ হবে? মেয়েদের শত্রু নাকি মেয়ে হয়, কিন্তু আমার বেলায় সব উল্টো।